প্রভাবমুক্ত নির্বাচনের জন্য শিক্ষকদের সহযোগিতা চাইলেন তারেক রহমান। ক্ষমতায় গেলে সক্ষমতা অনুযায়ী দাবি পূরণের প্রতিশ্রুতি। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের বিষয়টি বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন আমরা গঠন করব। জাতীয় নির্বাচনের সঙ্গেই গণভোট করা সম্ভব, ইসির সংলাপে বিশেষজ্ঞদের মত। পর্যবেক্ষক সংস্থা অনুমোদন, সতর্কতা এবং মিডিয়া মনিটরের তাগিদ। শাপলা প্রতীক চেয়ে ইসিতে 7টি নমুনা সহ এনসিপির চিঠি। মৃত্যু ছাড়া কোনো সেফ এক্সিট নেই, দায়সারাভাবে কাজ করা উপদেষ্টাদের মন্তব্য সার্জিসের। আবরার ফাহাদ স্মরণে রাজধানীর পলাশীতে 8 স্তম্ভের উদ্বোধন। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে পথ দেখিয়েছেন বুয়েটের এই শিক্ষার্থী, বললেন 2 উপদেষ্টা। চট্টগ্রামে ফিল্ম স্টাইলে চলন্ত গাড়িতে গুলি, বিএনপির এক কর্মী নিহত। আধিপত্য নিয়ে দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড, ধারণা নেতাকর্মীদের। এবার দল হিসেবে আওয়ামী লীগের বিচারে তদন্ত কর্মকর্তা নিয়োগ। ট্রাইব্যুনাল আইনে নতুন বিধান, কারো বিরুদ্ধে অভিযোগ দাখিল হলে অযোগ্য হবেন নির্বাচন। বিভিন্ন আইনেরই বিভিন্ন ধরনের সংশোধনী আনছেন এই রাষ্ট্রকে সঠিক ট্র্যাকে তোলার জন্য। ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এটা সংবিধান দ্বারা প্রোটেক্টেড একটা আইন। ক্ষমতায় গেলে রাষ্ট্রের সক্ষমতা অনুযায়ী বেসরকারি শিক্ষকদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পাশাপাশি আগামী নির্বাচনে শিক্ষকদের কাছে সহযোগিতা এবং সমর্থন চান বিএনপির শীর্ষ নেতা। এ সময় শিক্ষা খাত সংস্কারে কমিশন করারও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। অবসরের বয়স 65 নির্ধারণ, শিক্ষক কর্মচারীদের চাকরি জাতীয়করণ সহ 4 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। সারা দেশ থেকে কয়েক হাজার শিক্ষক কর্মচারী যোগ দেন অনুষ্ঠানে। শিক্ষা খাতে বিএনপি সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরেন বক্তারা। তিনি প্রাথমিক স্তরে খাদ্যের বিনিময়ে শিক্ষা কর্মসূচি দিয়েছিলেন, তিনি টাকার বিনিময়ে শিক্ষা কর্মসূচি দিয়েছিলেন। বরাবরই শিক্ষক কর্মচারীদের অনুষ্ঠানে গুরুত্ব দেয় বিএনপির শীর্ষ নেতৃত্ব। খালেদা জিয়ার পর সেই ধারাবাহিকতা অক্ষুণ্ণ রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও। লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে হাত নেড়ে শিক্ষকদের স্লোগানের ভালোবাসার জবাব দেন তিনি। নির্বাচনে শিক্ষকদের বিরাট ভূমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে বিএনপি নেতারা বলেন, অনুপ্রবেশকারীরা যেন ভোট প্রভাবিত করতে না পারে সে বিষয়ে সজাগ থাকতে হবে। যারা গণতন্ত্রের কথা মুখে বলে হৃদয়ে বিশ্বাস করে না, জনগণকে ধোঁকা দিয়ে রাজনীতি করতে চায়, তারা শিক্ষা ব্যবস্থায় অনুপ্রবেশ ঘটেছে তাদের। আগামী নির্বাচনে এই সমস্ত অনুপ্রবেশকারীরা যাতে নির্বাচনকে কোনোভাবে প্রভাবিত করতে না পারে। আসন্ন যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আপনাদের একটা বিরাট ভূমিকা আছে। আপনারা প্রতিটি জায়গায় আপনার দায়িত্ব পালন করবেন। গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে যে সেই নির্বাচনকে ভিন্ন খাতে পরিচালিত করবার, কেউ যেন সেটাকে ভিন্ন খাতে পরিচালিত করতে না পারে তার দিকে আপনারা সজাগ সতর্ক দৃষ্টি রাখবেন। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, মেধা, মনন ও জ্ঞান ভিত্তিক সমাজ গড়তে শিক্ষকদের আর্থসামাজিকভাবে স্বাবলম্বী করতে হবে। বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অবশ্যই রাষ্ট্রের সামর্থ্য অনুযায়ী শিক্ষকদের আর্থিক নিরাপত্তা বেষ্টনী বাড়ানো কিংবা চাকরি স্থায়ীকরণ কিংবা জাতীয়করণের বিষয়টি ইনশাআল্লাহ ইতিবাচক বিবেচনার জন্য উচ্চ পর্যায়ের কমিশন আমরা গঠন করব ইনশাআল্লাহ। এ সময় শিক্ষা খাতে সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে নির্বাচনে শিক্ষকদের সহযোগিতা চান তিনি। প্রচলিত শিক্ষা কারিকুলামকে ব্যবহারিক এবং কারিগরি শিক্ষা প্রদান করে ঢেলে সাজানোর লক্ষ্যে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষা সংস্কার কমিশনও আমরা গঠন করতে চাই। নৈতিকতা এবং ধর্মীয় সামাজিক মূল্যবোধের আলোকে একটি জ্ঞান এবং মেধাভিত্তিক রাষ্ট্র এবং সরকার গঠনে আসন্ন নির্বাচনে বিএনপি আপনাদের সমর্থন
এবং সহযোগিতা চায়। দুর্নীতি বিরোধী সমাজ গড়তে স্কুল পর্যায়ে শিক্ষকদের দায়িত্ব নেয়ার আহ্বান জানান তারেক রহমান। আমরা সবাই মিলে যদি শিক্ষক, শিক্ষার্থী, আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচনে দল দাসের মতো কেউ কাজ করতে পারবে না, কাজে লাগানো যাবে না কোনো রাজনৈতিক অভিপ্রায়, কথা বলেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। নির্বাচন বিশেষজ্ঞদের সাথে সংলাপে তিনি বলেন, নির্বাচন সংশ্লিষ্ট কেউ আগের মতো পক্ষপাতমূলক আচরণ করলে ব্যবস্থা নেবে কমিশন। সংলাপে বিশেষজ্ঞরা গণভোট, নির্বাচন কর্মকর্তাদের চ্যালেঞ্জ, পর্যবেক্ষক সংস্থার অনুমোদন সহ বিভিন্ন বিষয়ে মত দেন। এরপর নারী নেতৃবৃন্দের সাথে বৈঠক করে নির্বাচন কমিশন। প্রেসিডেন্টের কাছ থেকে শপথ নিলেন ইলেকশন কমিশন। সকালে নির্বাচন ভবনে ইসির সাথে নির্বাচন বিশেষজ্ঞদের সংলাপ, যোগ দেন 10 জন নির্বাচন বিশেষজ্ঞ। সংলাপের শুরুতে কমিশনের কার্যক্রম তুলে ধরেন নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। বলেন, একটি বিশেষ পরিস্থিতিতে দেশের ক্রান্তিলগ্নে দায়িত্ব নিয়েছে এই কমিশন, তাই সুষ্ঠু নির্বাচনকে দেশ সেবার সুযোগ হিসেবে দেখছেন সিইসি। আমার কমিটমেন্টও তাই, আমার পুরা ইসির কমিটমেন্টও তাই, একটা সুন্দর, গ্রহণযোগ্য, স্বচ্ছ একটা নির্বাচন জাতিকে উপহার দেওয়া। এখানে সবার সহযোগিতা লাগবে, ইসি একার পক্ষে সম্ভব না। নির্বাচন বিশেষজ্ঞরা আলোচনা করেন কমিশনের চ্যালেঞ্জ ও ভূমিকা নিয়ে। জুলাই সনদের গণভোট জাতীয় নির্বাচনের সাথেই করা সম্ভব বলে মত দেন তারা। নির্বাচন পর্যবেক্ষণ সংস্থার অনুমোদনে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়। আলোচনায় উঠে আসে মিডিয়া মনিটরিং এর প্রসঙ্গ। কেউ ইলেকশনকে নষ্ট করতে চাইলে, পরিবেশ নষ্ট করতে চাইলে তারা এটা চাইবে আগে একটা গণভোট করো, যাতে একটা হাঙ্গামার একটা স্কোপ থাকে। গত 3টা নির্বাচন যারা জড়িত ছিলেন, এই জাতীয় লোকজনকে যাতে অ্যাভয়েড করা হয়, এই বিষয়গুলো স্যার মাথায় রাখা উচিত বলে আমি মনে করি। এটা আমার ব্যক্তিগত যাতে কোনো হয়তো প্রশ্নবিদ্ধ হতে না হয় আমাদেরকে। এখানে বিতর্ক থাকতে পারে, কিন্তু আমার ব্যক্তিগত অভিমত প্রথম থেকে আমি এটার পক্ষে ছিলাম যে ছবি সহ ভোটার তালিকা তো এক ধরনের ভোটার তালিকা থাকা উচিত। যারা মতামত দিচ্ছে, অনেক দেশের কথা বলছে, আমি অত দেশের কথা বলে সময় নষ্ট করবো না, কিন্তু এটা তো সেই দেশ না। এখানে অনেকগুলি অর্গানাইজেশন আছে, অনেকগুলি সমিতি আছে, ওরা বাধা দেবে। আপনি জানেন যে যদি সবাইকে নিয়ে যদি আমরা ইলেকশন না করি, তাহলে কিন্তু এই ধরনের একটা প্রতিবন্ধকতা আছে। সবার মতামত ও পরামর্শ শুনে সিইসি শেষে বলেন, এই নির্বাচনে দল দাসের মতো কেউ কাজ করতে পারবে না, খাটানো চলবে না কোনো রাজনৈতিক অভিপ্রায়। আমরা যত রকমের আমাদের ব্যবস্থা নেওয়া সম্ভব, প্রস্তুতি নেওয়া সম্ভব, যত রকমের কার্যক্রম গ্রহণ করা সম্ভব আমরা নিব ইনশাল্লাহ, যাতে কোনো দলীয় আচরণ যাতে কেউ না করতে পারে, সেটা আমরা ইনশাল্লাহ নিশ্চিত করব। নারী প্রতিনিধিত্ব নিশ্চিতে সরাসরি ভোটের আয়োজন নিয়ে দুপুরে নারী নেত্রীদের সাথে সংলাপ হয় কমিশনের। প্রস্তাব আসে 33% নারী প্রতিনিধিত্ব নিশ্চিতে রাজনৈতিক দলগুলোকে চাপ প্রয়োগ করার। জোর দেওয়া হয় নারী ভোটার ও প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত এবং দুর্গম এলাকার নারী ভোটারদের কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থার উপর। পোলিং অফিস, প্রিজাইডিং অফিসার, রিটার্নিং অফিসার সব এখানে নারী সংখ্যাও যথেষ্ট থাকতে হবে ইনশিওর করার জন্য। জেন্ডার ফ্রেন্ডলি করতে হলে স্টেক হোল্ডার সবাইকে এটার সাথে ইনভলভ করতে হবে। প্রতি নির্বাচনী এলাকায় ভোটারদেরকে পৃথক রঙের 2টি ব্যালট পেপার দিতে হবে, একটা সাধারণ আসনের জন্য, একটা সংরক্ষিত আসনের জন্য, এবং 2টা ভিন্ন রঙের হতে হবে ব্যালট পেপার। সিইসি তার সমাপনী বক্তব্যে বলেন, অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের পাশাপাশি নারী বান্ধব ভোট আয়োজন করতে চায় ইসি। অর্গানাইজেশন যখন মিটিংগুলো করেন, সভাগুলো করেন, ওখানে তো এই প্রসঙ্গগুলো তো আপনারা নিয়ে আসতে পারেন, যে ইলেকশনে যাতে নারীদের পার্টিসিপেশনের বিষয়টা নিয়ে আসতে পারেন। এছাড়াও প্রতিবন্ধীদের জন্য ঘরে বসে ভোট দেওয়ার প্রস্তাবকেও যুক্তিসঙ্গত বলে মন্তব্য করেন তিনি। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। এদিকে শাপলা প্রতীক চেয়ে ইসিকে ইমেইলে 7টি নমুনা পাঠিয়েছে এনসিপি। বলা হয়েছে এগুলো জাতীয় প্রতীকের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। আহ্বায়ক নাহিদ ইসলামের স্বাক্ষরিত সেই চিঠিতে বলা হয়, ইসির বেঁধে দেয়া তালিকা থেকে অন্য কোনো প্রতীক পছন্দ করা এনসিপির জন্য অসম্ভব। তালিকার বাইরেও শাপলার আংশিক ভিন্নতর কোনো নমুনার ব্যাপারে আলোচনার জন্য প্রস্তুত এনসিপি। এবার তারা নমুনার ছবি দিয়ে আবেদনে শাপলা, সাদা শাপলা বা লাল শাপলা প্রতীক চেয়েছে। চিঠিতে এনসিপি জানায়, গণমানুষের সাথে শাপলা প্রতীকের গভীর সংযোগ রয়েছে। শাপলা এনসিপির শুভাকাঙ্ক্ষী, সমর্থক, কর্মী, নেতৃবৃন্দকে দেশের জনগণের সাথে চমৎকার বন্ধনে আবদ্ধ করেছে। দেশবাসীর ভালোবাসা উপেক্ষা করার শক্তি এনসিপির নেই বলে উল্লেখ করা হয় চিঠিতে। শাপলার প্রতীক দিতে আইনি কোনো বাধা নেই বলে 101 জন আইনজীবীর বিবৃতির কথা জানায় এনসিপি। নাহিদ ইসলামের স্বাক্ষর করা সেই চিঠিতে বলা হয়, এনসিপির নিবন্ধন প্রক্রিয়ায় প্রয়োজনের তুলনায় নির্বাচন কমিশন উদ্দেশ্যমূলকভাবে অনেক বিলম্ব করছে। অনাকাঙ্ক্ষিত, আইন বহির্ভূত, বৈষম্যমূলক এবং স্বেচ্ছাচারী আচরণ করছে ইসি।
মৃত্যু ছাড়া সেফ এক্সিট বলে কিছু নেই। দায়সারাভাবে কাজ করা উপদেষ্টারা পৃথিবীর যেই প্রান্তেই যান না কেন জনগণের প্রশ্নের মুখোমুখি হতেই হবে তাদের। এমন মন্তব্য করেছেন এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। দুপুরে নওগাঁয় এনসিপির জেলা কমিটির সমন্বয় সভায় সার্জিস আরও বলেন, কিছু উপদেষ্টার এই ধরনের মনোভাব নিয়ে কাজ করার বিষয়টি স্পষ্টভাবে পরিলক্ষিত। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা এমন চিন্তা করবে তাদের জনগণ মেনে নেবে না বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা। বলেন, নির্বাচন কমিশন জাতীয় লীগ নামে একটি দলকে নিবন্ধন দিতে উঠে পড়ে লেগেছে। তবে যে কোনো দলকে নিবন্ধিত করতে আগের ক্রাইটেরিয়া মানলেই হবে না, সবকিছু যাচাই বাছাই করারও আহ্বান জানান সার্জিস আলম। আগামীতে কারা ক্ষমতায় আসবে ওইটাকে চিন্তা করে তাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে দেশের সিদ্ধান্ত গ্রহণ করে। আমরা মনে করি দেশের মানুষের সামনে তারা মুখ দেখাইতে পারবে না। কোথায় সেফ এক্সিট নেবে? পৃথিবীতে সেফ এক্সিট নেওয়ার একটাই জায়গা, সেটা হচ্ছে মৃত্যু। এর চেয়ে তো আর সেফ এক্সিট, এছাড়া কোনো সেফ এক্সিট নাই। আপনি পৃথিবীর যেই প্রান্তে চান। জুলাই যোদ্ধাদের নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বিকেলে আবরার ফাহাদের ষষ্ঠ শাহাদত বার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা এবং আগ্রাসন বিরোধী ৮ স্তম্ভের উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। এর আগে সকালে আরেক অনুষ্ঠানে বক্তারা বলেন, ফ্যাসিবাদ বিরোধী গণ অভ্যুত্থানে পথ দেখিয়েছেন শহীদ আবরার ফাহাদ। 2019 সালের 7 অক্টোবর নিজ ক্যাম্পাসে ছাত্রলীগের নির্মম নির্যাতনে নিহত হন আবরার ফাহাদ। শহীদ আবরার ফাহাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভা ও আগ্রাসন বিরোধী ৮ স্তম্ভ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে যোগ দেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন উপদেষ্টা সহ নিহত আবরারের পরিবারের সদস্যরা। অনুষ্ঠানে তথ্য উপদেষ্টা মাহফুজ আলম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদের স্মৃতি ধারণ করে উন্নত সমাজ ও রাষ্ট্র বিনির্মাণ করা জরুরি। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আবরার ফাহাদ বাংলাদেশ বিরোধী সকল শক্তির বিরুদ্ধে এক প্রতিবাদী প্রতীক। আমরা যদি আসলেই আবরার ফাহাদ এবং জুলাই অভ্যুত্থানের শহীদদেরকে ধারণ করে আসলেই আমরা আধিপত্যবাদ, আগ্রাসন এবং উপনিবেশবাদকে আমরা পরাস্ত করতে চাই, তাহলে আমাদের নিজেদেরকে প্রস্তুত করতে হবে। ছাত্রলীগের সন্ত্রাসীরা একটা স্মরণ সভাকেও সহ্য করতে পারে নাই, কারণ তারা জানে যে আবরার ফাহাদের স্মরণ সভা আমরা আয়োজন করেছি, সেই আবরার ফাহাদ আওয়ামী লীগের তাবেদারি রাজনীতির মুখে কুঠারাঘাত করেছে। বিগত 16 বছর ফ্যাসিবাদ আমলে যারা আহত নিহত হয়েছে তাদের তালিকা তৈরি করার আহ্বান জানান আবরার ফাহাদের পরিবার। ফ্যাসিবাদের আমলে যারা নিহত হয়েছে, তাদের অত্যাচারে র্যাগিংয়ে যারা নিহত হয়েছে, তাদের নামের তালিকা করার জন্য মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের সাথে কথাও বলেছিল, কিন্তু সেই তালিকাটা এখনও প্রকাশ করা হচ্ছে না। তা আমি চাই সেই তালিকাটা যেন অতি সত্বর তৈরি করা হয়। আপনাদের কাছে আমাদের একটাই চাওয়া, যেন আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন এই বিচারটা সম্পন্ন হয়ে যায়। শহীদ আবরার ফাহাদ ফ্যাসিবাদ বিরোধী পথ দেখিয়েছে উল্লেখ করেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যেক শহীদের শহীদ হওয়ার যে অনুপ্রেরণা, সেই অনুপ্রেরণা এসেছে আবরার ফাহাদের আগ্রাসন বিরোধী লড়াই থেকে। ফ্যাসিবাদের আমাদের উপরে এই আক্রমণ, আগ্রাসন আমাদেরকে আবরার ফাহাদদেরকে আরও বেশি অন্তরে ধারণ করার সাহস এবং শক্তি জুগিয়েছে। এর আগে সকালে মৃত্যুবার্ষিকী উপলক্ষে ডাকশো আয়োজন করে এক চিত্র প্রদর্শনী ও আলোচনা সভার। বক্তারা ভারতীয় আধিপত্য ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশের মানুষের করণীয় তুলে ধরেন। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য আমাদের একটা রক্ত মাংসের মানুষের প্রয়োজন ছিল, সেই মানুষটি শহীদ আবরার। জীবিত শহীদ আবরারের চেয়ে শহীদ আবরার ফাহাদ অনেক শক্তিশালী। শহীদ আবরার ফাহাদ আমাদেরকে রাস্তা দেখিয়েছে আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে কিভাবে কথা বলতে হয়। বিগত ফ্যাসিবাদের আমলে শকুনের নজর পড়ায় দেশের সার্বভৌমত্বের সংকট ছিল বলে জানায় বক্তারা। আমাদের শহীদ আবরারকে সারা বছরে প্রাসঙ্গিক রাখতে হবে। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। অন্যদিকে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কথা বললেই এতদিন জীবন দিতে হতো। আবরার ফাহাদকে হত্যা করে হুঁশিয়ারি দেয়া হয়েছিল যাতে কেউ তাদের বিরুদ্ধে কথা না বলে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, এখনও দেশের উপর আধিপত্য বিস্তারের জন্য 3টি শক্তি চেষ্টা করে যাচ্ছে, এর মধ্যে 2টি আঞ্চলিক শক্তি এবং একটি বিশ্ব মোড়ল। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মিলনায়তনে ছাত্রদল আয়োজিত ফ্যাসিবাদের বিস্তার এবং প্রতিরোধ নিয়ে আলোচনা সভায় কথা বলেন তিনি। অভিযোগ করেন, শেখ হাসিনার মতো একটি লেজুর বৃত্তি নেতার কারণে পরাশক্তির দেশ রাজনৈতিক হেজিমনি এবং আগ্রাসন চালাতে পেরেছে।
দেশের রাজনীতিতে দৃষ্টান্ত সৃষ্টি করতে হবে, ভালো রাজনীতির উদাহরণ সৃষ্টি করতে হবে বলে মন্তব্য করেন সালাউদ্দিন। এ সময় ছাত্রদল নেতারা বলেন, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের সময় গুপ্তভাবে ছাত্রলীগের নেতৃত্ব পর্যায়ে ছিল একটি সংগঠন। গুপ্ত সংগঠনের এসব কার্যক্রম সাধারণ শিক্ষার্থীদের মাঝে তুলে ধরার কথা জানান ছাত্রদল নেতারা। ভারতীয় আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বললে তাকে জীবন দিতে হতো, এটা আমরা তখন বুঝেছি। সেই কারণে আবরারকে হত্যা করা হয়েছে, যাতে আধিপত্যবাদের বিরুদ্ধে কেউ কথা না বলতে পারে। জুলাই হত্যাযজ্ঞের ঘটনায় এবার দল হিসেবে আওয়ামী লীগের বিচারের জন্য তদন্ত শুরু হয়েছে, নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনেও যুক্ত হয়েছে নতুন বিধান। আনুষ্ঠানিক অভিযোগে কারোর নাম থাকলে থাকবে না তার সরকারি চাকরি বা জনপ্রতিনিধির পদ, অংশ নিতে পারবেন না নির্বাচনেও। চিফ প্রসিকিউটর বলেন, বিচার চলাকালীন আইন সংশোধন বা সংযোজন নিয়ে বিতর্কের সুযোগ নেই, এতে বিচার বাধাগ্রস্ত হবে না। জুলাই আগস্টের হত্যাযজ্ঞে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আন্দোলন দমনে মাঠে ছিল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সহ 14 দলের নেতাকর্মীরা। ছাত্র জনতার রক্তে ভিজে থাকা সেই মাসগুলোর জন্য দায়ীদের পাশাপাশি দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি তুলেছিলেন অনেকে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনেও জমা পড়ে অভিযোগ। সেই অভিযোগ দীর্ঘদিন ফাইলবন্দি থাকার পর হত্যাযজ্ঞের দায়ে এবার তদন্তের মুখে আওয়ামী লীগ। মঙ্গলবার চিফ প্রসিকিউটর জানালেন, কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগের বিরুদ্ধে শুরু হয়েছে আনুষ্ঠানিক তদন্ত, নিয়োগ দেওয়া হয়েছে তদন্ত কর্মকর্তাও। তদন্তে অন্য কোনো রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা মিললে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের ব্যাপারেই শুরু হয়েছে, ক্রমান্বয়ে তদন্ত যখন আরও আগাবে তখন যদি প্রয়োজন মনে হয় যে আরও কোনো দলও এর সাথে ইনভলভড আছে এবং তাদের ব্যাপারেও তদন্ত হওয়া দরকার, তাহলে আমাদের তদন্ত সংস্থা সেই অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ট্রাইব্যুনাল আইনে দলের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দল নিষিদ্ধ করা, সম্পত্তি বাজেয়াপ্ত সহ কঠোর শাস্তির বিধান রয়েছে। চিফ প্রসিকিউটর জানান, অন্য মামলার সাক্ষ্য প্রমাণও কাজে লাগবে এই তদন্তে। আদালতে যখন সাক্ষীরা তাদের বক্তব্য দিয়েছেন, দলের ইনভলভমেন্টের ব্যাপারে বলেছেন, এগুলো জুডিশিয়াল ডকুমেন্ট হয়ে গেছে। সুতরাং ভবিষ্যতে দলের বিরুদ্ধে যে তদন্ত হবে, দলের বিরুদ্ধে যে সমস্ত সাক্ষ্য প্রমাণ আসবে, তার মধ্যে বিদ্যমান যে সমস্ত সাক্ষ্য ইতিমধ্যে হয়ে গেছে যেগুলো, সেই সাক্ষ্য প্রমাণগুলো অন্যতম এভিডেন্স হিসেবে গণ্য হবে। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এ নতুন ধারা যুক্ত করেছে সরকার। সে অনুযায়ী আনুষ্ঠানিক অভিযোগ গঠিত হলে আসামি কোনো সরকারি বা জনপ্রতিনিধির পদে থাকতে পারবেন না। লোকাল গভর্নমেন্ট চিফ প্রসিকিউটর বলেন, ট্রাইব্যুনাল আইনকে সাংবিধানিক সুরক্ষা দেয়া আছে। বিচার চলাকালীন সময়েও আইন সংশোধন বা সংযোজন নিয়ে কোনো বিতর্কের সুযোগ নেই। সরকার এই আইন শুধু নয়, বিভিন্ন আইনেরই বিভিন্ন ধরনের সংশোধনী আনছেন এই রাষ্ট্রকে সঠিক ট্র্যাকে তোলার জন্য। সেটা কোনো প্রভাব পড়বে না, ন্যায় বিচারের পরিপন্থীও হবে না, কারণ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস অ্যাক্ট 1973 এটা সংবিধান দ্বারা প্রোটেক্টেড একটা আইন। সুতরাং এই আইনের রেট্রোস্পেক্টিভ ইফেক্ট আছে এবং রেট্রোস্পেক্টিভ ইফেক্ট দেওয়াটাকে আবার সংবিধান সম্মত করা হয়েছে। সুতরাং এটা সব কিছুই বৈধ বলে গণ্য হবে, এটাকে আদালতে চ্যালেঞ্জও করা যাবে না। এদিকে ট্রাইব্যুনাল একে শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলার মূল তদন্ত কর্মকর্তাকে তৃতীয় দিনের মতো জেরা করেছেন শেখ হাসিনা ট্রাইব্যুনাল নিযুক্ত আইনজীবী। অন্যদিকে ট্রাইব্যুনাল 2-এ আশুলিয়ায় 7 জনকে হত্যার মামলায় 8ম দিনের সাক্ষ্য গ্রহণ হয়। মাইনুল মারুফ, যমুনা নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার দৃঢ় অবস্থান প্রকাশের পর অন্তর্বর্তী সরকারের ওপর থেকে সন্দেহ দূর হয়েছে, এই মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেছেন, ক্ষমতায় গেলে কূটনীতিতে সবার আগে বাংলাদেশ নীতি গ্রহণ করবে বিএনপি। পতিত স্বৈরাচারকে আশ্রয় দেয়ায় ভারতের সমালোচনাও করেন তিনি। বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে তারেক রহমান বলেন, সংস্কার কিংবা জুলাই সনদ নিয়ে বিএনপির কোনো অসৎ উদ্দেশ্য নেই। যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে উঠে আসে নানা প্রসঙ্গ, যেখানে ছিল অন্তর্বর্তী সরকারের সঙ্গে সম্পর্ক, তারেক রহমানের নেতৃত্ব আর চিন্তাভাবনার পরিবর্তন, কূটনীতি, সংস্কার ও জুলাই সনদ, ১/১১ সরকার, অতীত অভিজ্ঞতা ও আগামীর বিএনপি নিয়ে নানা প্রশ্নের জবাব। যে আমরা চাই এই অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। তারেক রহমান জানান, অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের উপরই নির্ভর করবে বিএনপির সঙ্গে সম্পর্কের উষ্ণতা বা শীতলতা। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর ইউনূস বেশ কয়েকবার উনি ওনার যে সিদ্ধান্ত সেটির ব্যাপারে উনি দৃঢ় অবস্থান গ্রহণ করেছেন
তারপর থেকেই খুব স্বাভাবিকভাবেই এই সন্দেহটি বহু মানুষের মন থেকে ধীরে 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 চলে যেতে ধরেছে। ওনারা যা বলেছেন, ওনারা যত বেশি দৃঢ় থাকবেন তত এই সন্দেহ চলে যাবে আস্তে আস্তে। তারেক রহমান জানান, কূটনীতিতে বিএনপির মূলনীতি সবার আগে বাংলাদেশ। ভারতের সঙ্গে সম্পর্কের বেলায়ও দেশ ও দেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দেওয়ার দৃঢ় অবস্থান তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমার কাছে বাংলাদেশের স্বার্থ বড়, আমার কাছে বাংলাদেশের মানুষের স্বার্থ বড়। কাজে কে কি বললো আমার কিছু যায় আসে না, আমার হচ্ছে সবার আগে বাংলাদেশ, সিম্পল। অবশ্যই আমি আমার পানির হিস্সা চাই, অবশ্যই আমি দেখতে চাই না যে ফেলানির আরেক ফেলানি ঝুলে আছে। এখন তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগ ভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। এটা বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে, সো আমাকে আমার দেশের মানুষের সাথে থাকতে হবে। একজন ব্যক্তি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না, এমন প্রস্তাবের উদাহরণ টেনে তারেক রহমান বলেন, স্বৈরাচারের চোখে চোখ রেখে বিএনপি প্রথম সংস্কারের কথা বলেছে। সংস্কার কিংবা জুলাই সনদ নিয়ে বিএনপি কোনো লুকোচুরি করছে না বলেও জানান তিনি। আমরা তো কোনো হাইড অ্যান্ড সিক করছি না। আমি যেটা মনে করছি যে ভাই, আমি মনে করছি যেটা আমার দৃষ্টিতে ঠিক না, আমি বলছি ঠিক না। যেহেতু জনগণ মনে করে যে তত্ত্বাবধায়ক সরকার থাকলে একটি নিরপেক্ষ নির্বাচন হবে, বিএনপি 2/3 থাকার পরেও তো বিএনপি চেঞ্জ করেনি। কাজেই এক ব্যক্তির হাতে থাকলেই যে স্বৈরাচার হবে তা না, এটি নির্ভর করে ব্যক্তি টু ব্যক্তি। শুধু আইন চেঞ্জ করলেই সবকিছু সঠিক হয়ে যাবে না। তারেক রহমান বলেন, ১/১১ সরকার বিরাজনীতিকরণের মাধ্যমে দেশকে অন্ধকারে নিতে চেয়েছিল। রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিএনপি ভালো কিছু করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন তিনি। আপনি বললেন অতীত থেকে শিক্ষা নিতে হবে। ইয়েস, আমরা অতীতে এই ভালো কাজগুলো করেছি, ভবিষ্যতে ইনশাল্লাহ এই বিষয়গুলো কনসিডারেশন রেখেই আমরা সামনে এগিয়ে যাব। প্র্যাগমেটিক কথা যেটা, বাস্তব কথা যেটা, আমি সুযোগ পেলে যে সাথে সাথেই বিষয়টি হবে তা না। কারণ আমি সুযোগ পেলে আপনাকেও বুঝতে হবে, আপনিও কিন্তু দেশ গঠনের একটা পার্ট। শুধু এতটুকু বলতে পারি যে ইয়েস, উই আর কমিটেড, উই উইল ট্রাই আওয়ার বেস্ট টু ডু পারফর্ম বেস্ট টু ডু দ্যাট। অপপ্রচারকে যেন সংবাদ হিসেবে প্রচার করা না হয়, রাজনৈতিক কর্মী হিসেবে সেই আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। গুরুত্ব দেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে সচেতন হওয়ার বিষয়ে। আমি আমার মত ঠিকই প্রকাশ করলাম, কিন্তু এই মত প্রকাশের ফলে কি কেউ ক্ষতিগ্রস্ত হলো কি না। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়ান লুইস। সকালে জামায়াত আমিরের বাসভবনে হয় এই সাক্ষাতে বাংলাদেশে বিদ্যমান মানবাধিকার এবং রাজনৈতিক পরিস্থিতি, রোহিঙ্গা সমস্যা এবং জাতীয় নির্বাচন সহ নানা বিষয়ে আলোচনা হয়। এবারে জাতীয় নির্বাচন বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করতে জাতিসংঘের সহযোগিতা এবং কারিগরি সহায়তা কামনা করা হয়। এছাড়া নারী সমাজের অধিকার সুরক্ষা, কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন এবং বাংলাদেশের সার্বিক উন্নয়নে অব্যাহত সমর্থনে জাতিসংঘের প্রত্যাশা করেন জামায়াতের আমির। বাংলাদেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন স্বচ্ছ, নিরপেক্ষ, ক্রেডিবল একটা ইলেকশন হওয়ার ব্যাপারে ওনারা আশাবাদী এবং সে ব্যাপারে জামায়াত ইসলামের যে প্রচেষ্টা, ভূমিকা, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে। চট্টগ্রামে চলন্ত গাড়িতে গুলি করে বিএনপি কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিকেলে হাটহাজারী মদুনা ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। বিএনপির একাংশের নেতাকর্মীদের দাবি, দলীয় অভ্যন্তরীণ বিরোধের জেরেই তাকে হত্যা করা হয়েছে। হামলার সময় গুলিবিদ্ধ হন গাড়ির চালকও। তবে ঠিক কী কারণে এই হত্যাকাণ্ড তা খতিয়ে দেখার কথা জানিয়েছে পুলিশ। এভাবেই চট্টগ্রামের মদুনাঘাটে ফিল্মি স্টাইলে চলন্ত গাড়িতে গুলি করলে গুলিবিদ্ধ হন আব্দুল হাকিম। পরে তাকে একটি বেসরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কোনো পদপদবি না থাকলেও তিনি রাউজানে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর কর্মী হিসেবে পরিচিত। নিহতের স্বজনরা জানান, রাউজানে নিজের হাকিম অ্যাগ্রো ফার্মে কাজ শেষে বিকেলে শহরে ফিরছিলেন তিনি। এ সময় তাকে বহনকারী প্রাইভেট কারটি হাটহাজারীর মদুনা ঘাটে পৌঁছালে মোটরসাইকেল যোগে আসা দুর্বৃত্তরা গুলি করে পালিয়ে যায়। এই ঘটনায় গাড়ি চালক সহ দুজন আহত হন। আমরা মদুনাঘাট ব্রিজ থেকে নামছি, নামার সাথে সাথে একটা হেলমেট ছিল আর মাস্ক পরা ছিল, সামনে থেকে শুট করতে। হেলমেট অবস্থা ছিল, মুখ বাঁধা ছিল, তো কেউ বা কারা এসে সামনে গুলি করছে। এখানে আসার পরে ডাক্তাররা আমাদেরকে বলছে যে উনি এক্সপার্ট ডেট। দলের জন্য না, রাজনীতিক না, অন্যদিকে কোনো এই
ষড়যন্ত্র আছে ওর শত্রু আমি আছে এটা আমরা সঠিক জানতে পারতেছি না। মানুষকে এভাবে মেরে ফেলা, দিনে দুপুরে মেরে ফেলা, এটা তো মানে মেনে নেওয়ার মতো কোনো ঘটনা না। বিএনপির এক গ্রুপের নেতাকর্মীদের দাবি, রাউজানে আধিপত্য নিয়ে দুই বিএনপি নেতার বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। প্রতিপক্ষ হয়তো গিয়াসউদ্দিন কাদের চৌধুরী হয়তো অন্য প্রতিপক্ষ থাকতে পারে, এদের ভালো লাগতেছে না, সেজন্য তাকে নিবেই দিয়েছে। ইনি হচ্ছে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর কাছের মানুষ, গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর সাথে সবসময় থাকে, ওরা ওটাও মেনে নিতে পারতেছে না, এটার কারণে হতে পারে। আওয়ামী লীগের এজেন্ট যেটা এখনো রয়ে গেছে রাউজানে, এরা সহযোগিতায় প্রত্যক্ষ মদতে রাউজানে সংগঠিত হচ্ছে। গিয়াসউদ্দিন কাদের প্রতিপক্ষই এই কাজটা করছে, এটা 100%, এখানে কোনো ভুল হবার কিছু না। মোটামুটি আমি জানি এটা ফজলক বাহিনী। তবে দলীয় কোন্দল নাকি ব্যবসায়িক বা অন্য কোনো কিছুর জেরে এই হত্যাকাণ্ড তা এখনো নিশ্চিত নয় পুলিশ। ভিকটিমের পারিবারিক, তারপরে ব্যবসায়িক, রাজনৈতিক, ব্যক্তিগত সব দ্বন্দ্বকে আমরা হচ্ছে সামনে রেখে, সব বিরোধকে আমরা আমলে নিয়ে আমরা খোঁজ খবর নিচ্ছি কারা এই ঘটনা ঘটাতে পারে। আমরা আশা করি তাদেরকে শীঘ্রই আইনের আওতায় আনা সম্ভব হবে। গত বছরের 5 আগস্ট পট পরিবর্তনের পর রাউজানে বিএনপির দুই গ্রুপের সংঘাত সংঘর্ষে অন্তত 15 জন নিহত হয়েছে। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। কোস্টগার্ডের একটি টহল দলের উপর দুটি নৌকা যোগে দেশি অস্ত্র নিয়ে কয়েকজনের হামলার একটি ভিডিও নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। বিকেল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে ভিডিওটি। সেখানে দেখা যায় স্পিড বোটে থাকা কোস্টগার্ড সদস্যদের উপর হামলা করছে কয়েকজন। এই বিষয়ে হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশ্চিত করে বলেন, ভিডিওটি আজ বিকেলের 4 সেপ্টেম্বর থেকে নদীতে মা ইলিশ রক্ষায় 22 দিনের নিষেধাজ্ঞা চলছে। এই সময় প্রতিদিনই নদীতে অভিযান পরিচালনা করে আসছে কোস্টগার্ডের সদস্যরা। বিকেলে নদীতে কিছু জেলেকে জাল ফেলতে দেখে তাদের থামতে সংকেত দেয় টহল দল, কিন্তু জেলেরা পালানোর চেষ্টা করলে কোস্টগার্ড তাদের ধাওয়া দেয়। এ সময় আরও একটি নৌকায় কয়েকজন জেলে দেশীয় অস্ত্র নিয়ে কোস্টগার্ড সদস্যদের উপর চড়াও হয়। আহত হন উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা সহ কয়েকজন কোস্টগার্ড সদস্য। তবে ভিডিওটি গত বছরের বলে দাবি করেছেন কোস্টগার্ডের কর্মকর্তারা। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি ইউনেস্কোর 43তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছে বাংলাদেশ। মঙ্গলবার প্যারিসে অনুষ্ঠিত ইউনেস্কো নির্বাহী বোর্ডের 222তম অধিবেশনে হয় ভোটাভুটি। বাংলাদেশের প্রার্থী রাষ্ট্রদূত খন্দকার এম তালহা 30-27 ভোটে জাপানের প্রার্থীকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন। সংস্থাটিতে বাংলাদেশের 53 বছরের সদস্যপদের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক মাইলফলক। শুরুতে বাংলাদেশ ছাড়াও জাপান, ভারত এবং দক্ষিণ কোরিয়া পদটির জন্য প্রার্থিতা ঘোষণা করে। তবে সেপ্টেম্বরে প্রার্থিতা প্রত্যাহার করে নেয় ভারত ও দক্ষিণ কোরিয়া। 30 অক্টোবর উজবেকিস্তানের সমরখান্দে অনুষ্ঠেয় সাধারণ সম্মেলনে ইউনেস্কো সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন খন্দকার এম তালহা। ইউনেস্কোর সর্বোচ্চ পদে নির্বাচিত হওয়াকে ঐতিহাসিক অর্জন আখ্যা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শিক্ষা ও সংস্কৃতি উপদেষ্টা এবং ইউনেস্কোতে বাংলাদেশের স্থায়ী মিশনের নেতৃত্বের ভূমিকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। 2 যুগেরও বেশি সময় পর জাতীয় রাজস্ব বোর্ডের প্রভাবশালী সদস্য বেলাল হোসেন চৌধুরীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তার বিরুদ্ধে 5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের প্রমাণ পেয়েছে সংস্থাটি। এর আগে অবশ্য একাধিকবার এই বেলালকে দায়মুক্তির সনদ দিয়েছিল দুদক। এদিকে সাবেক গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদি চৌধুরীর বিরুদ্ধে প্রায় 25 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। নাম তার বেলাল চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের প্রভাবশালী সদস্য। 2 যুগের বেশি সময় ধরে তার বিরুদ্ধে একাধিকবার দুর্নীতির ফাইল খোলা হলেও বারবার পেয়েছেন দায় মুক্তির সনদ। সর্বশেষ 2022 সালে রাজস্ব ফাঁকির অভিযোগে অনুসন্ধানও মাঝ পথে থেমে যায়। এবছর ফেব্রুয়ারিতে তার বিদেশ গমনের নিষেধাজ্ঞা জারি করেন আদালত। তারপরেও 19 সেপ্টেম্বর সরকারি সফরে ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়া যান এই বেলাল। যদিও পুলিশের ব্যাখ্যা 9 সেপ্টেম্বর আদালতই তাকে বিদেশ সফরের অনুমতি দেন। এজন্য জিও লেটারও পান বেলাল। অনুসন্ধানের পর তার বিরুদ্ধে প্রায় 5 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও 4 কোটি 60 লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগে মামলা করল দুদক। মহাপরিচালক জানান, আগের তদন্তগুলো কারো গাফলতি থাকলে খতিয়ে দেখা হবে। দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে 4 কোটি 60 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অসাধু উপায়ে 4 কোটি 97 লক্ষ টাকারও বেশি সম্পদ অর্জন পূর্বক ভোগ দখলে রাখার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে।
এদিন সাবেক গণপূর্ত মন্ত্রী ওবায়দুল মুক্তাদির চৌধুরীর বিরুদ্ধে 2 কোটি 21 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন ও 24 কোটি 89 লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা হয়েছে। তার স্ত্রীর বিরুদ্ধে জারি করা হয়েছে সম্পদ বিবরণীর নোটিশ। জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ 2 কোটি 21 লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং 6টি ব্যাংকের ব্যক্তিগত ও প্রতিষ্ঠানের নামীয় 8টি ব্যাংক হিসাবে 24 কোটি 89 লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এদিন বেনাপোল কাস্টম হাউজে 2,76,000 টাকার ঘুষ গ্রহণের ঘটনায় দুদকের মামলায় রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী হাসিবুর রহমানকে জেল হাজতে পাঠানো হয়েছে। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অনুষ্ঠিত হলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নবনির্বাচিত কমিটির প্রথম বোর্ড সভা। বন্টন করা হলো বিসিবির বিভিন্ন স্ট্যান্ডিং কমিটির দায়িত্ব। ক্রিকেট অপারেশনসে পুনর্বহাল নাজমুল আবেদিন ফাহিম, বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্ব সহ 2 কমিটির প্রধান খোদ বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কোনো কমিটির দায়িত্বে নেই সহসভাপতি ফারুক আহমেদ, তবে এইচ গ্রুপের দায়িত্ব পেয়েছেন আসিফ আকবর। সোমবার নির্বাচন শেষে মঙ্গলবার বিসিবির নতুন কমিটির প্রথম বোর্ড সভা। দুপুর 12টায় শুরুর কথা থাকলেও আধ ঘন্টা দেরিতে শুরু হয় সভাটি, যেখানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত 22 পরিচালক। দেশের বাইরে থাকায় ভার্চুয়ালি যুক্ত হন আসিফ আকবর। অসুস্থতার জন্য ছিলেন না ইশতিয়াক সাদেক ও এনএসসি থেকে মনোনয়ন বাতিল হওয়ায় ছিলেন না ইশফাক হাসান। প্রায় 3 ঘন্টার বৈঠক শেষে গণমাধ্যমের সামনে আসেন 5 পরিচালক। আনুষ্ঠানিকভাবে জানানো হয় কার কাঁধে উঠছে কোন কমিটির দায়িত্ব। যে ওয়ার্কিং কমিটি চেয়ারম্যান হচ্ছে আমিনুল ইসলাম বুলবুল, ক্রিকেট অপারেশন নাজমুল আবেদিন ফাহিম, ফাইন্যান্স কমিটি। উল্লেখযোগ্য, বিপিএল গভর্নিং কাউন্সিলের দায়িত্ব নিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল। পাশাপাশি ওয়ার্কিং ও গ্রাউন্ডস কমিটির দায়িত্ব থাকছে তার কাঁধে। এছাড়াও ক্রিকেট অপারেশনস নাজমুল আবেদিন ফাহিম, বয়সভিত্তিক ক্রিকেট আসিফ আকবর, গ্রাউন্ডস কমিটি আমিনুল ইসলাম বুলবুল, আম্পায়ার্স কমিটি ইফতিকার রহমান, নারী ক্রিকেট কমিটি আব্দুর রাজ্জাক, গেম ডেভেলপমেন্ট ইশতিয়াক সাদেক, সিসিডিএমের দায়িত্বে আছেন আদনান রহমান দীপন, মিডিয়া কমিটি পেয়েছেন আমজাদ হোসেন, হাই পারফরমেন্সের দায়িত্বে খালেদ মাসুদ পাইলট। এছাড়া বাকিদের মাঝেও বন্টন করা হয়েছে দায়িত্ব, তবে কোনো কমিটিতেই নেই সহসভাপতি ফারুক আহমেদ। ফারুক ভাই এখনো কোনো কমিটির দায়িত্ব নেই, হি ইজ দ্য ভাইস প্রেসিডেন্ট। নির্বাচনের ডামাডোলে চাপা পড়ে গিয়েছিল বিপিএল ইস্যু। বিপিএল কমিটিতে নতুন দায়িত্বে থাকা ইফতেখার রহমান মিঠু জানালেন, চ্যালেঞ্জিং হলেও 2 মাসের মধ্যেই বিপিএল আয়োজনের পরিকল্পনার কথা। আমাদের বিগেস্ট প্রবলেম ছিল সিলেকশন অফ দি ফ্র্যাঞ্চাইজি, বিকজ আমাদের ফার্স্ট অফ অল দেখতে হবে যে হাউ ফাইন্যান্সিয়ালি স্ট্রং দ্য ফ্র্যাঞ্চাইজির আর। এটা ইজ ভেরি ডিফিকাল্ট অ্যান্ড চ্যালেঞ্জিং আমাদের জন্যে। সো বাট আমরা এখন জিনিসটা হচ্ছে চ্যালেঞ্জ হিসেবে ইনশাল্লাহ। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, ঢাকা। চলতি বছর পদার্থবিদ্যায় যৌথভাবে নোবেল পেয়েছেন 3 বিজ্ঞানী, জন ক্লার্ক, মিচেল এইচ ডেভোরেট এবং জন এম মার্টিনেস। কোয়ান্টাম মেকানিক্স নিয়ে গবেষণার স্বীকৃতি স্বরূপ নোবেল পুরস্কারে ভূষিত করা হয় এই 3 বিজ্ঞানীকে। কর্তৃপক্ষ জানিয়েছে, বৈদ্যুতিক বর্তনীর মধ্যে স্থূল কোয়ান্টাম যান্ত্রিক টানেলিং এবং শক্তির কোয়ান্টাইজেশন আবিষ্কারের জন্য তাদের এই সম্মাননা দেওয়া হয়েছে। গবেষকরা বলছেন, তাদের এই আবিষ্কার কোয়ান্টাম গবেষণার নতুন দ্বার উন্মোচন করেছে। ব্রিটিশ বিজ্ঞানী জন ক্লার্ক ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া অধ্যাপনা করছেন। অন্যদিকে ফরাসি বিজ্ঞানী মিচেল এইচ ডেভোরেট কর্মরত আছেন ইয়েল ইউনিভার্সিটিতে। আর নোবেলজয়ী মার্কিন গবেষক জন এম মার্টিনিস কর্মরত আছেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া। দর্শক, এই ছিল আমাদের রাতের বাংলাদেশ আজকের আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।